রুমালটা কেড়ে নিয়ে মুখ মুছল। সঙ্গে সঙ্গে আর্যর হাতের সঙ্গে সংঘর্ষ হলো ওর হাতের। আর্যর আঙুলের স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য যেন স্থবির হয়ে গেল তৃষা। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে নিম্ন পানি চাইল তৃষা। পরক্ষণে পূর্বে নেই পূর্ণদমে ফুচকা খেতে মনোনিবেশ করল তৃষা। তবে হঠাৎই ওর শরীরটা কেমন অস্বস্তিতে সংকুচিত হয়ে এলো। ওর ডাগর চোখ দুটো হঠাৎ সামনে রাখা এক বেঞ্চের দিকে নিবদ্ধ হলো। আর্য তাৎক্ষণিক তৃষার এই সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলল। ও নিচু স্বরে শোধালো, What happened, Trisha? Are you okay? তৃষা কোনো কথা না বলে সরাসরি সামনের দিকে ইশারা করলো। আর্য ঘাড় ঘুরিয়ে দেখল 25-26 বছরের এক যুবক খুব নির্লজ্জভাবে এক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছে এবং নিজের বন্ধুদের সাথে নিচু স্বরে হাসাহাসি করছে। আর্যর মুখশ্রী মুহূর্তেই তপ্ত তামাচে বর্ণ ধারণ করল। ও বলিষ্ঠ পদক্ষেপে ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটির একদম সামনে গিয়ে ও সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আজও ছেলেটির কাঁধে এক মালিকানাধীন চাপড় দিয়ে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে শোধালো, কি হলো ব্রো? পছন্দ হয়েছে? ছেলেটা প্রথমটাই একটু থতমত খেয়ে গেল, কিন্তু আর্য শান্ত ভঙ্গি দেখে ভাবল হয়তো সমগোত্রীয় কেউ। ও দাঁত বের করে এক বিচ্ছিরি হাসি দিয়ে বলল। আর্যর জল এবার শক্ত হয়ে এলো। ও একটা বাঁকা হাসি মেলে বলল, নিজের মরণ কে নিজে ডেকে আনে ভাই? ছেলেটা এবার সত্যি অপ্রস্তুত হয়ে উঠল। ওই যে মেয়েটাকে দেখছিস, সিজ আর্য এহসানস পার্সোনাল প্রপার্টি। তাই ওর দিকে যে তাকায় তাকে কবরে পাঠাতে এই আর্য এহসান সর্বোচ্চ 2 মিনিট সময় নেয়। ছেলেটির মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। আর্যর চোখের সেই খুনে দৃষ্টি আর কণ্ঠের গাম্ভীর্যে ও কুঁকড়ে গেল। আর্য বাঁকা হাসল। ব্যাপার না, সুন্দরী বউ থাকলে সবাই এমন একটু আধটু তাকায়। তবে আমার বউ সুন্দর হোক বা কুৎসিত, ওর দিকে শুধু আমি তাকাবো, আর কেউ না। আন্ডারস্ট্যান্ড? ছেলেটা ঘমর্দ হয়ে মাথা নাড়ল। আর্য ওর দিকে তার ছেলের হাসি মেলে বলল, আরে আরে কাম ডাউন। তুই আজকে এমনিতেই বেঁচে গিয়েছিস। পবিত্র ফুলকে যে হাতে আগলে এনেছি, সে হাতে আমি তোদের মতো চুনোপুটি মেরে অপবিত্র করবো না নিশ্চয়ই। ছেলেটা ঢোক গেলে কিছু বলতে যাওয়ার আগে আর্য প্রস্থান করে তৃষার দিকে এগিয়ে গেল। এতক্ষণ যাবৎ তৃষা ওদের দিকেই তাকিয়েছিল। আর্য কাছাকাছি আসতেই ও অস্ফুট স্বরে শোধালো, কি হলো? আপনি ওখানে গিয়ে কি বললেন ওকে? আর্য অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে মানিব্যাগ থেকে টাকা বের করে ফুচকাওয়ালার বিল মেটালো। তৃষার দিকে এক পলক তাকিয়ে ওষ্ঠা ধরে সেই চিরচেনা ধূর্ত হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু না, স্রেফ একটা জীবন বীমার গুরুত্ব বোঝাচ্ছিলাম ওকে। ছেলেটা ইদানিং খুব ঝুঁকি নিয়ে ফেলছিল, তাই একটু সাবধান করে দিলাম। তৃষা ভ্রুকুচকে আর্যর চোখের দিকে চাইল। ও জানে আর্যর এই তেমন কিছু নার আড়ালে নিশ্চয়ই কোনো বড়সড় ধমক লুকিয়ে আছে। আর্যর বলিষ্ঠ ব্যক্তিত্ব আর এই তীব্র অধিকার বোধ তৃষার মনের গহীনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ও আর কথা না বাড়িয়ে ধীর পায়ে আর্যর পাশে পাশে হাঁটতে শুরু করলো। লেকের শান্ত পানিতে তখন সন্ধ্যার সমাপ্তি ঘটিয়ে রূপলি চাঁদের ছায়া পড়তে শুরু করেছে। আর্য হুট করে তৃষার হাতটা নিজের হাতের মুঠোয় পড়ে নিল। তৃষা চমকে ওর দিকে তাকালে ও নির্লিপ্ত গলায় বলল, রাস্তা পার হতে হবে। তৃষা ফিসফিস করে বলল, গোটা জীবনটা পার হতে পারলেও মন্দ হতো না। আর্য ঠিক শুনতে পারল না তৃষার ফিসফিসানি। ও কিঞ্চিত ভ্রু কুচকে শুধালো। কি বললেন? তৃষা মুচকি হেসে বলল, কিছু না। নৈশরাত্রির নিবিড় তিমির ক্রমশ গাঢ় হয়ে ধরনীর বক্ষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। গধূলি সেই ম্লান রক্তিমাভা বিদায় নিয়ে মহানগরীর আকাশে এখন রূপলি চন্দ্রের রাজত্ব। আর্যর গাড়িটা শুকনীরের প্রবেশদ্বারের সামনে এসে থামল। ধীর লয়ে নামল ওরা। তৃষা গভীর একটা শ্বাস নিয়ে পরক্ষণে তড়িৎ বেগে হাঁটতে শুরু করবে। রাতের স্নিগ্ধ বাতাস ওর হিজাব ছুঁয়ে যাচ্ছে। আর্য লক করার শব্দ শুনে ওর দিকে তাকিয়ে শুধালো। আরে আরে, এত দ্রুত হাঁটছেন কেন?
তৃষা এক ঝলক পিছে চাইল, বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল। টুইঙ্কেল। আর্য পা চালিয়ে তৃষার সমান্তরালে এসে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল। ডোন্ট ওয়ারি, ও ঘুমিয়েছিল, একটু আগে উঠলো। তৃষা বিস্মিত হলো। আপনি কিভাবে জানলেন? আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বলল। কল করেছিলাম। কখন? আর্যর এমন নির্লিপ্ত অথচ দায়িত্বশীল আচরণের সামনে তৃষা এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। মানুষটাকে অদ্ভুত কৌশলে নিজের চোখের আড়ালে থাকা মানুষগুলোরও প্রতি মুহূর্তের খবর রাখে। তৃষা এক দৃষ্টে আর্যর প্রস্থান পথের দিকে তাকিয়ে রইল। হৃদয় নিভৃত কোণে তোলা দিল কিছু কথা। একটা মানুষ ঠিক কতটা কেয়ারিং হতে পারে মিস্টার নাথিং সাহেবকে না দেখলে হয়তো বোঝা যাবে না। পারফেক্ট বাবা, শুধু বাবা নয়, পারফেক্ট হাজব্যান্ডও বটে। পরক্ষণেই ওর মস্তিষ্ক ও হৃদয়ের সাথে এক তুমুল বিরোধিতা ঘোষণা করল। আদৌ পারফেক্ট হাজব্যান্ড আর্য হাসান? মস্তিষ্ক বলছে না, অথচ হৃদয় চিৎকার করে বলছে হ্যাঁ। স্বামী হতে হলে ক্যাপ্টেন আর্য এহসানের মতোই হওয়া উচিত। অন্দরমহলের পরিবেশ আজ বড্ড উত্তপ্ত। ড্রয়িং রুমের সোফায় ছোট ছোট দোপা ঝুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে টুইঙ্কেল। তৃষা দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ওর পাশে বসল। কি হয়েছে আমার মাম্মামটার? ওভাবে মুখ ভার করে বসে আছে কেন সোনা? টুইঙ্কেল তৃষার দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল। তোমরা পচা, আমাকে একা ফেলে অনেক ঘুরেছো তাই না? তৃষা হাসলো, পাশে রাখা ছোট শপিং ব্যাগটা দেখিয়ে বলল। আরে না সুইটহার্ট, তোমার জন্য দেখো বানি তোমার জন্য কি এনেছে। তোমার প্রিয় কিটক্যাট আর তোমার মতোই সুইট একটা ডল। এখন রাগ করবে? টুইঙ্কেলের বাচ্চা সুলভ হৃদয় এবার খানিকটা নরম হলো, কিন্তু আর্যর দিকে তাকাতেই ফের কৃত্রিম গাম্ভীর্য ফিরিয়ে আনলো। আর্য ওর সামনে এসে হাঁটু গেড়ে বসলো, ওর ছোট্ট নাকটা টিপে দিয়ে বলল। সরি মাম্মাম, বাণীকে একটু সময় দিতে গিয়ে দেরি হয়ে গেল। নেক্সট টাইম তোমাকে নিয়েই যাব, প্রমিস। এখন লক্ষ্মী মেয়ের মতো পাপার কোলে এসো দেখি। টুইঙ্কেলের মিষ্টি ক্রোধ দীর্ঘস্থায়ী হলো না মোটেও। আর্য ওকে পাজাকোলা করে কোলে তুলে নিল। তৃষার দিকে এক পলক তাকিয়ে বলল। আপনিও ফ্রেশ হয়ে নিন তৃষা, আমি টুইঙ্কেলকে রুমে নিয়ে যাচ্ছি। আর্য টুইঙ্কেলকে নিয়ে ওর শোবার ঘরের দিকে অগ্রসর হলো। তৃষা এক পলক ওদের প্রস্থান পথের দিকে তাকিয়ে মিষ্টি হাসল, অতপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ বাদেই শুভ্র বসনে সিক্ততা কাটিয়ে তৃষা নৈশভোজের থালা হাতে আর্যর কক্ষের সন্নিকটে পৌঁছালো। হঠাৎ ওর কর্ণগোচর হলো টুইঙ্কেল আর আর্যর কথোপকথনের গুঞ্জন। দরজার ঈষৎ ফাঁক দিয়ে আসা আলোক ছটায় দৃশ্যমান হলো আর্য বিছানায় হেলান দিয়ে আদা শোয়া হয়ে আছে, আর ওর বুকের ওপর পরম নিশ্চিন্তে শুয়ে টুইঙ্কেল ওর পাঞ্জাবির বোতাম নিয়ে খেলা করছে। আর্যর সেই গম্ভীর কণ্ঠস্বর এখন বড্ড কোমল। ও টুইঙ্কেলের কপালে আলতো চুমু খেয়ে কি যেন বলছিল, আর টুইঙ্কেলও হেসে হেসে সায় মিলাচ্ছিল ওর সঙ্গে। তৃষা স্নিগ্ধ হেসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল। কি হচ্ছে এখানে? আমাকে রেখে কি এত সমালোচনা হচ্ছে শুনি? তৃষার উপস্থিতি টের পাবা মাত্র তড়িৎ বেগে আর্যর কোলে হতে নামলো ছোট্ট টুইঙ্কেল। মিষ্টি স্বরে বলল। কিছু না বানি, আসলে পাপ্পা কাল শিপে চলে যাবে তো তাই বলেছিলাম। আমি পাপ্পাকে ভীষণ মিস করব, তুমি করবা না বানি? টুইঙ্কেল প্রশ্নাত্মক দৃষ্টিতে তৃষার পানে চাইল। তৃষা এক পলক আর্যর নির্লিপ্ত মুখশ্রীতে চেই তৎক্ষণাৎ দৃষ্টি ঘোরালো। বুকের মাঝে কোন জানি চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে ওর, আর আর্যর দিকে তাকালেই সেটা বড্ড প্রকট রূপে হানা দিচ্ছে। তৃষা মনোযোগ সরাতেই টুইঙ্কেলের দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল। ও সব কথা পরে হবে, তুমি আগে ডিনারটা কমপ্লিট করো তো। মাম্মাম দেখো কত রাত হয়েছে। টুইঙ্কেল ফের কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্ব মুহূর্তে তৃষার কথাই ও থমকায়। মৃদু হেসে সম্মতিসূচক মাথা নেড়ে বলে। ওকে বানি। তৃষার কথা না বাড়িয়ে একে একে টুইঙ্কেলকে খাওয়াতে তৎপর হয়। মাঝে মাঝে ওর আর দৃষ্টি আর্যর দিকে ধাবিত হচ্ছে।
তবে পরক্ষণেই নিজেকে সামলে নিচ্ছে তৃষা। নিজের অপ্রকাশিত মনোভাব দমানোর এক ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখে টুইঙ্কেলকে নিয়ে ব্যস্ততা দেখানোর মিথ্যে নাটকীয়তায় মগ্ন সে। টুইঙ্কেলকে খাওয়ানো শেষ করে তৃষা সামান্য সময়ের জন্য কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়েছিল। মুঠোফোনে মেহসানের জরুরি আহ্বানে সাড়া দিতেই ওরই ক্ষণিক অনুপস্থিতি। কথা শেষ করে ও যখন পুনরায় আর্যর শয়নকক্ষে পদার্পণ করল, সঙ্গে সঙ্গে ওর দৃষ্টিগোচর হলো বিছানার মাঝখানে ছোট্ট টুইঙ্কেল গভীর নিদ্রায় মগ্ন। অবিন্যস্ত হয়ে সে শুয়ে আছে ও। আর্য কাল ফিরে যাবে, তাই আজ টুইঙ্কেল ওর সঙ্গেই থাকবে। এটা পূর্বগত হওয়ায় তৃষা অত্যন্ত সন্তর্পণে এগিয়ে গিয়ে অতি যত্নে টুইঙ্কেলের এলোমেলো দেহখানি বিছানায় সোজা করে শুয়ে দিল। ওর গায়ের ওপর চাদরটা টেনে দিতে দিতে তৃষার চোখজোড়া একবার আর্যকে খুঁজে ফিরল, কিন্তু ঘরটা খা খা করছে। দীর্ঘদেহী সেই মানুষটার কোনো চিহ্ন সেখানে নেই। তৃষা ঘরের এদিক ওদিক একবার দৃষ্টি সঞ্চালন করল। হঠাৎ পূর্ব পাশে কারো উপস্থিতি অনুভূত হতেই তৃষা ধীর পায়ে ঘরের সংলগ্ন প্রশস্ত করিডোরটার দিকে এগিয়ে গেল। তবে করিডোরের সামনে এসেই থমকালো ও। আর এগোবে কিনা ভেবে ও যখন দ্বিধান্বিত, ঠিক তখনই ভেসে এলো গভীর পৌরুষ এক কণ্ঠস্বর। এদিকে আসুন তৃষা। করিডোরের রেলিংয়ে দুহাত রেখে জ্যোৎস্নালোকিত আকাশের পানে একদৃষ্টে চেয়ে আছে আর্য। তৃষা ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। মৃদুমন্দ পবন রুদ্রতপ্ত প্রকৃতিতে শীতল করতে ব্যস্ত। তৃষা কিছুক্ষণ নীরব থেকে আলতো স্বরে শোধালো, কাল ঠিক কখন বেরোবেন? আর্য দৃষ্টি না ঘুরেই উত্তর দিল। ভোর 5টায়। তৃষা একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল, টুইঙ্কেল কিন্তু খুব কষ্ট পাবে। আর্য এবার ঘাড় ঘুরিয়ে তৃষার দিকে তাকালো। চাঁদের আলোয় ওর তীক্ষ্ণ মুখাবয়ব আজ যেন একটু বেশি নমনীয় ঠেকছে। ও কেমন অদ্ভুত প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপপূর্বক ব্যগ্র কণ্ঠে শোধালো, শুধু টুইঙ্কেল? আকস্মিক আর্যর এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে উঠল তৃষা। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে সামলে নিল। ওড়নার খুঁট আঙুলে জড়াতে জড়াতে চঞ্চলা হরিণীর মতো এক পলক আর্যর দিকে তাকিয়ে ফের নজর সরিয়ে নিল। ঠোঁটের কোণে এক চিলতে অভিমানী হাসি ফুটিয়ে বলল, তৃষা নেওয়াজের কষ্ট পাওয়া বা না পাওয়াতে মিস্টার রোবটের কি যায় আসে? আপনার তো শিপে গিয়েই সব ভুলে যাওয়ার পুরনো অভ্যাস আছে। সেখানে তো নিশ্চয়ই আপনার ম্যামদের অভাব হবে না। আর্য এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়াটা তৃষার ওপর আশ্রে পড়ছে। ও এক পায়ে গিয়ে এসে তৃষার খুব সন্নিকটে দাঁড়াতেই তৃষার নিঃশ্বাস যেন ক্রমশ ভারী হয়ে আসতে লাগলো। আর্য নিচু স্বরে এক মদিরাচ্ছন্ন হাসিতে বলল, ম্যাম, সংখ্যা হাজারটা কেন, লক্ষ কোটি হতে পারে, কিন্তু নেভির এই আর্য এহসানের স্বপ্নবিলাসী ম্যাম একজন। তৃষা থমকালো ক্ষণকাল। আর্য হতে সরাসরি এমন প্রত্যুত্তর হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি। ওর সমস্ত সত্তাই এক বিচিত্র শিহরণ খেলে গেল, যেন বসন্তের প্রথম দক্ষিণা বাতাস ওর তপ্ত হৃদয়ে সে হানা দিয়েছে। লজ্জায় ওর ফর্সা কপলদয় আরক্তিম বর্ণ ধারণ করল। লোকটা কি তবে শব্দের মায়াজালে এভাবেই ওর প্রতিটি আবেগ বন্দি করে নেবে? তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। আর্যর ওই তীব্র দহন মাখা চাহনি ওকে যেন নিঃশেষ করে দিচ্ছিল। ও তড়িঘড়ি করে ওড়নাটা সামলে নিয়ে কম্পিত পদক্ষেপে প্রস্থান করতে চাইল, কিন্তু ওর অবাধ্য পা দুটো কক্ষের প্রবেশদ্বারের চৌকাঠে পৌঁছানোর পূর্বেই পেছন থেকে আর্যর ভরাট গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। তৃষা। তৃষা মূর্তির মতো স্থির হয়ে গেল। ওর বুকের ভেতরটা তখন ধরপড় করছে। ও ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখল জ্যোৎস্নার আলোয় আর্যর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং এক অনাস্বাদিত অধিকারের ছাপ। তৃষা প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল, যেন উত্তরটা পেতে ওর সমস্ত জীবন ব্যয় করতেও রাজি আছে ও। তবে আর্য যেন প্রতীক্ষার পালা ভারী করতে চাইল না। বড্ড আবদারি কণ্ঠে বলল, আজ রাতটা এই রুমে থাকবেন?
তৃষা বিস্মিত দৃষ্টিতে তাকাতেই আর্য ওকে নিশ্চিন্ত করতে বলল। শুধু একটা রাতই, আর কখনো বলবো না, প্রমিস। তৃষা স্মিত হাসল। ও নিজেও এটাই চাচ্ছিল, তবে লজ্জাপূর্বক প্রকাশ্যে ব্যর্থ হচ্ছিল। আচ্ছা থাকবো না। আচ্ছা ক্যাপ্টেন। প্রথমবারের মতো তৃষার মুখে ক্যাপ্টেন সম্বোধনে আর্য অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে চাইল ওর পানে। হুম। তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে আসতে চাইলে কাচুমাচু ভঙ্গিমায় বলল। একটু তুমি করে বলবেন প্লিজ, অন্তত আজকে রাতটার জন্য। আর্যের বুকের ভেতরটা যেন মুহূর্তেই শান্ত হয়ে আসা সমুদ্রের ন্যায় শীতল হয়ে গেল। শত প্রতীক্ষার অবসান ঘটল আজ ওর। ও এটাই চেয়েছিল, যেদিন তৃষা মন থেকে চাইবে, আবদার করে ওকে বলবে তুমি বলে সম্বোধন করতে, সেদিনও তুমি বলবে, এর আগে নয়। অবশেষে প্রতীক্ষার অবসান। আর্যর ওষ্ঠা ধরে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ও সম্মতির সুরে খুব নরম গলায় বলল। হুম, আচ্ছা। ছোট্ট এক সম্মতিসূচক বাক্যে, আর তাতেই তৃষার মনে হলো ওর হৃৎপিণ্ডটা খুশিতে এক লাফে কয়েকশো ফিট উপরে উঠে গেছে। ও আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে বলল। আসলে আমি ফোনটা রুমে ফেলে এসেছি, ওটা নিয়ে আসি। 1 মিনিট। বলেই তৃষা কক্ষ হতে নিষ্প্রান্ত হতেই উদ্যত হলো। দরজার চৌকাঠে পা রাখতেই পেছন থেকে আর্যর সেই ভরাট কণ্ঠস্বর আবারও প্রতিধ্বনিত হলো। তৃষা। তৃষা থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর কৌতূহলী নেত্রে একরাশ প্রশ্নের মেলা। কিছু বলবেন? আর্য কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে ওর মুখশ্রীর দিকে চেয়ে রইল। ওর মনে তখন কথার পাহাড় জমেছে। কত কিছু বলার ছিল, কত সহস্র না বলা অধিকারের দাবি, কিন্তু সবটুকু গিলে নিয়ে ও কেবল আলতো করে মাথা নেড়ে বলল। না, কিছুই না, যাও আর দ্রুত এসো। তৃষা প্রস্থান করতেই আর্য করিডোরের রেলিংয়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। রাতের নিস্তব্ধতা চিরে ভরাট সুরে গেয়ে উঠল। নিশীথিনী এখন মধ্য গগন অতিক্রান্ত করে ভোরের প্রতীক্ষায় মগ্ন। মহানগরীর কৃত্রিম আলোকছটা ম্রিয়মান হয়ে এসেছে। অন্দরমহলের নিস্তব্ধতা এখন এতটাই গভীর যে ঘড়ির কাঁটার প্রতিটি স্পন্দনও যেন স্পষ্ট শ্রুত হচ্ছে। শয়নকক্ষের প্রশস্ত বিছানায় অবিন্যস্তভাবে শুয়ে আছে এক পূর্ণাঙ্গ পৃথিবী। মাঝখানে টুইঙ্কেল তার ছোট্ট নিষ্পাপ হাত দুটি ছড়িয়ে দিয়ে স্বপ্নপুরীর রাজ্যে বিচরণ করছে, আর তার দুই পাশে দুটি অতৃপ্ত হৃদয়ের স্পন্দন। তৃষা তন্দ্রাচ্ছন্ন দীর্ঘক্ষণের প্রতীক্ষা আর মনের ভেতরে তোলপাড় শেষে শ্রান্ত দেহখানি ঘুমের অতলে তলিয়ে যাচ্ছে। ওর অবাধ্য আলোকগুচ্ছ কপালে এসে লুটোপুটি খাচ্ছে। পাশে শুয়ে থাকা আর্যর চোখে ঘুমের লেশ মাত্র অনুপস্থিত। ও পাশ ফিরে এক দৃষ্টে চেয়ে আছে ওর সেই বোকা মানবের পানে। যাদের আবছালোয় তৃষার স্নিগ্ধ মুখশ্রী আর্যর পৌরসত্বকে এক মায়াবী আকর্ষণে বারবার দিশেহারা করে দিচ্ছে। হঠাৎ আর্য নিঃশব্দে উঠে বসল। করিডোর থেকে আসা হিমেল হাওয়া তৃষার চুলে এক চঞ্চল হিল্লোল তুলে দিয়ে গেল। আর্য নিজেকে আর সংযত রাখতে পারল না। এক অদম্য অনুরাগের বর্ষবর্তী হয়ে ও অতি সন্তর্পণে তৃষার দিকে ঝুঁকে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস তৃষার কপলে আশ্রে পড়ল। আর্য ধীর লয়ে ওর কম্পিত ওষ্ঠাধর তৃষার শুভ্র ললাটে ছোঁয়ালো। এক পলকের সেই পবিত্র স্পর্শে আর্যর সমস্ত সত্তা শিউরে উঠল, যেন বহু জন্মে তৃষা একে নিমিষে মিটে গেল। পরক্ষণেই আর্য নিজেকে সরিয়ে নিল। একরাশ অপরাধবোধ আর তীব্র অধিকারের দ্বন্দ্বেই ওর কণ্ঠনালী শুকিয়ে এলো। ও তৃষার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অতি নিচু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলল। আই এম সরি মিসেস এহসান, তোমার অনুমতি ছাড়া তোমায় স্পর্শ করার জন্য। বাট ট্রাস্ট মি, নেভির এই কঠোর মানুষটা আজ নিজের হৃদয়ের কাছে বড্ড অসহায়। আই এম রিয়েলি সরি মাই লাভ। বলেই আর্য পুনরায় বালিশে মাথা রাখল।
ওর দৃষ্টি তখন সিলিংয়ের দিকে নিবদ্ধ, কিন্তু মনের কোণে তখন প্রশান্তির এক বিশাল সমুদ্র উত্তাল ঢেউ তুলছে। এদিকে আর্যর এমন সরাসরি স্বীকারোক্তিতে আধারচ্ছন্নতার মাঝেই বিস্ফোরিত নয়নে চাইল তৃষা। পুরোপুরি নিদ্রাচ্ছন্ন না হওয়ার দরুন সবটা স্পষ্ট শ্রবণগোচর হয়েছে ওর। ও যেন কোনো রূপ আবেগ প্রকাশেও ব্যর্থ হয়ে গেল কিছুক্ষণের তরে। প্রভাতের আগমন আজ কেন একটু বেশি দ্রুত হয়েছে। ঘড়ির কাঁটা ভোর 5টার ঘরে। আর মাত্র কিছুক্ষণ, তারপরই আর্য চলে যাবে। তৃষার ডাগর নেত্রীর কার্নিশে জল জমেছে, আর তা লুকানোর ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে ও। পাশেই টুইঙ্কেল আর্যর কোলে আহ্লাদে মগ্ন।